লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। সিরিজটার নাম হচ্ছে ইংলিশ ডিসক্রিপশন মক টেস্ট। তো ইংলিশ ডিসক্রিপশন শব্দের অর্থ হচ্ছে যে ইংরেজির বিচক্ষণতা। ইংরেজির বিচক্ষণতা চাকরি বাকরির ক্ষেত্রে খুবই প্রয়োজন। তো তোমাদের ইংরেজির বিচক্ষণতা বৃদ্ধি করার জন্য, যাতে তুমি সবচাইতে বেশি মার্কস উঠাতে পারো চাকরির পরীক্ষায়, এইটাকে বৃদ্ধি করার জন্যই আমরা তোমাদের জন্য এই আয়োজন করেছি। তোমরা যদি আমাদের ইংলিশ ডিসক্রিপশন এই মক টেস্ট সিরিজের বইটা কালেক্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো। আমাদের ইংলিশ ডিসক্রিপশন মক টেস্ট সিরিজে তুমি 100টা মক টেস্ট পাবে এবং প্রত্যেকটি মক টেস্টের ইউটিউবে ফ্রিতে অ্যানালাইসিস গুলো পাবে। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে প্রথমে কিভাবে আমরা ইংলিশ ডিসক্রিপশন মক টেস্ট সিরিজটাকে সাজিয়েছি। তোমাদের জন্য টাইম দিয়েছি 15 মিনিট, মার্কস দিয়েছি 20, নেগেটিভ মার্কস হচ্ছে 0.5 পার রং আনসার। অর্থাৎ তুমি যখন মক টেস্ট দিবে তখন তুমি ভুল উত্তর দিলে -5.5 করে কেটে নেবে। আর তারপরে মক টেস্ট শেষ হওয়ার পরে এখানে তুমি বইয়ের উপরে তোমার মার্কস গুলো লিখে রাখবে। ঠিক আছে? তো এইভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে সাজিয়েছি। তো তুমি যদি 100টা মক টেস্ট দিতে পারো এবং মক টেস্ট দেওয়ার সময় তোমার অনেক মনের মধ্যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর সমাধান তুমি কোথায় পাবে? তো সেই সমাধান সবসময় তুমি আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম টু প্রাইম দ্য পাম্প। টু প্রাইম দ্য পাম্প, দিস ইডিয়মস মিনিং, তোমাকে মিনিংটা খুঁজে বের করতে হবে। তো দেখো, ইডিয়ম এবং ফ্রেজ এমন একটা জিনিস যেটা তুমি না জানলে মিনিং জানাটা খুব কঠিন, মানে খুঁজে বের করাটা কঠিন। এই জন্য গ্রামারের উপরে আমাদের ইংলিশ ডিসক্রিপশন যে গ্রামার বুক রয়েছে সেটা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। সেইটাও কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো দেখো কি বলা হচ্ছে, টু ইউজ এ পাম্প এফিসিয়েন্টলি, একটা পাম্পকে এফিসিয়েন্টলি ব্যবহার করা, দক্ষতার সাথে ব্যবহার করা। একটা পাম্প, পাম্প মানে কি? পাম্প বলতে আমরা বলি না পাম্পার বা টিউবওয়েল কোয়ালিটি। ওকে, এরপরে কি বলা হচ্ছে, আস্ক আদার্স টু বি অ্যাম্বিশাস, অন্যদেরকে অ্যাম্বিশাস হতে বলা। ঠিক আছে, উচ্চ আকাঙ্ক্ষী হতে বলা। অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষী, তুমি কাউকে উচ্চ আকাঙ্ক্ষী হতে বলছো। 3 নম্বরে কি বলছে, এনকারেজ দ্য গ্রোথ অর অ্যাকশন অফ সামথিং। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, দ্য গ্রোথ অর অ্যাকশন অফ সামথিং, কোনো কিছুর মানে কোনো কাজ বা কোনো কিছুর বৃদ্ধিকে উৎসাহিত করা। নাম্বার 4, ম্যানিপুলেট সামওয়ান টু অ্যাচিভ সাকসেস, কাউকে ম্যানিপুলেট করা সফলতার জন্য। ম্যানিপুলেট বলতে কন্ট্রোল, এক্সপ্লয়েট, হ্যান্ডেল, পরিচালনা করা। ওকে, তো এইখানে দেখো মোটামুটি ভাবে এই প্রথম অপশনটা কোনোভাবেই মেলে না, কারণ এখানে ইডিয়ম এবং ফ্রেজ, ইডিয়মের যে মিনিং সে মিনিং এর সাথে এটার কোনো সামঞ্জস্যতা নাই। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে যে অন্যদেরকে উৎসাহিত করা, অ্যাম্বিশাস হওয়ার জন্য। আর 3 নম্বর বলা হচ্ছে যে তোমার এনকারেজ করা কোনো কাজ বা কোনো কিছুকে। তাহলে এখানে আর ম্যানিপুলেট করা কাউকে সফলতার জন্য, এটা নেগেটিভ, নেগেটিভটা হবে না, তো এটা আমরা মাইনাস করে দিচ্ছি। তো সেক্ষেত্রে 3 নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। তো 3 নম্বরটা কারেক্ট আনসার, কারণ এই টু প্রাইম দ্য পাম্প এটার মিনিং হচ্ছে কোনো কিছুকে উৎসাহিত করা অথবা কোনো কাজকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা। ওকে, নাম্বার 2, নেক্সট ওয়ান, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন পাস্ট টেন্স ফর্ম। অর্থাৎ এই যে এই প্রশ্নটাতে যেটা বলা হচ্ছে, এই সেন্টেন্সটাকে দেওয়া আছে, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্স ফর্মে সঠিকভাবে লেখা আছে কিনা সেটা দেখতে হবে। এটা গ্রামারের খেলা। তাহলে দেখো সেন্টেন্সটা কি বলছে, দ্য ডিক্লারেশনস হুইচ কাম আউট ফ্রম দ্যাট অফিস আর নট ডিপেন্ডেবল। দ্য ডিক্লারেশনস, ঘোষণাসমূহ, হুইচ কাম আউট, যেগুলো এসেছে বা আসে, ফ্রম দ্যাট অফিস, ওই অফিস থেকে, আর নট ডিপেন্ডেবল,
নির্ভরশীল না বা নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। তো এখানে দেখো বিষয়টা কি, যে এখানে ক্লজের একটা খেলা আছে। ক্লজের খেলাটা কি, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে মেইন ক্লজের এখানে একটা বিষয় আছে। প্রিন্সিপাল ক্লজ এবং মেইন ক্লজের একটা খেলা রয়েছে এখানে। দ্য ডিক্লারেশনস, এই অংশটা, এবং আর নট ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য নয়, এই অংশটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের অংশ। তো প্রিন্সিপাল ক্লজের অংশ এটা। তো খেলাটা কি? খেলাটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এটা, খুব মনোযোগের সাথে শোনো, যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স দুইটার যে কোনো একটা হতে পারে। আর প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, যে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ যদি কিসে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হতে পারে। আবার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হবে, শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল যে ফ্যাক্ট গুলো রয়েছে সেইগুলো ছাড়া। তাহলে দেখো, এই প্রেজেন্ট টেন্সের এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে সঠিকভাবে কোনটাতে লেখা হয়েছে সেই অপশনটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, দ্য ডিক্লারেশনস হুইচ কেম আউট ফ্রম দ্যাট অফিস ওয়ার নট ডিপেন্ডেবল। তো প্রথম সেন্টেন্সটাই কিন্তু মিলে যাচ্ছে। কেম আউট, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। আমরা জানি কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, এবং আর এর জায়গায় ওয়ার ব্যবহার করা হয়েছে। সো যেহেতু প্রথম সেন্টেন্সটাই সঠিকভাবে দেওয়া আছে, সুতরাং বাকিগুলো তুমি অ্যানালাইসিস না করলেও চলবে। পরীক্ষায় যখন তুমি এরকম সঠিকটা পেয়ে যাবে তখন বাকিগুলোতে যাওয়ার আর প্রয়োজন নেই। তাহলে প্রথম সেন্টেন্সটাই হচ্ছে রাইট, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে রাইট। তো তারপরে আমরা বাকি তিনটা অ্যানালাইসিস করে দেখি। দ্য ডিক্লারেশনস হুইচ উইল কাম আউট ফ্রম দ্যাট অফিস মে নট বি ডিপেন্ডেবল, এটা পুরোটাই ফিউচার টেন্সের উপরে দেওয়া আছে। ঠিক আছে? 3 নম্বর, দ্য ডিক্লারেশনস হুইচ কেম আউট ফ্রম দ্যাট অফিস আর নট ডিপেন্ডেবল, এখানে কেম আউট হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, আর নট ডিপেন্ডেবল এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। মানে পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের একটা কম্বিনেশন করে দেওয়া হয়েছে। এই সেন্টেন্সটা রাইট, কিন্তু পাস্ট এবং পাস্টের যে কম্বিনেশন, মানে প্রিন্সিপাল ক্লজকে পাস্ট টেন্স হতে হবে, এই প্রশ্নে সেই কন্ডিশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে? নাম্বার 4, দ্য ডিক্লারেশনস হুইচ কাম আউট ফ্রম দ্যাট অফিস ওয়ার নট ডিপেন্ডেবল, এখানে ওয়ারটা দেখো পাস্ট টেন্সে দেওয়া আছে প্রিন্সিপাল ক্লজ, আর এখানে কাম আউট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। সো এই সেন্টেন্সটা রাইট হতে পারে না। কারণ আমরা নিয়মটা কি জানি, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে অবশ্যই অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে, শুধুমাত্র হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ যে ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলো ছাড়া। ওকে, নেক্সট ওয়ান, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড হ্যারাং। হ্যারাং একটা শব্দ, এটা তোমার সঠিক মিনিং খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম অপশনে কি দেওয়া আছে দেখো, স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান। স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান এর শব্দ হচ্ছে যে কঠোরভাবে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা মেনটেন করে। ওকে, অপশন 2 নম্বর কি দেওয়া আছে, এ লেংদি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ, মানে একটা লম্বা, অ্যাগ্রেসিভ বলতে আক্রমণাত্মক, একটা লম্বা এবং আক্রমণাত্মক বক্তব্য। 3 নম্বর কি দেওয়া আছে, অ্যারোপ্লেন শেড। অ্যারোপ্লেন শেড বলতে অ্যারোপ্লেনের ছায়াটাকে বোঝাতে, মানে অ্যারোপ্লেনের একটা আকৃতিকে বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে ব্রেকার অফ আইডলস। ব্রেকার অফ আইডলস বলতে যারা মূর্তি পূজা বা মূর্তিগুলোকে ভেঙে ফেলে। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে হ্যারাং শব্দের অর্থ হলো এ লেংদি অ্যান্ড এগ্রেসিভ স্পিচ, অর্থাৎ যে আক্রমণাত্মক বক্তব্য পেশ করা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে তোমাদেরকে ভকেবুলারি ইমপ্রুভ করতে হবে। আর তোমাদের ভকেবুলারি ইমপ্রুভ করার জন্য আমরা যে ইংলিশ ডিসক্রিপশন গ্রামার বুক যে লিখেছি তোমাদের জন্য, সেই ইংলিশ ডিসক্রিপশন গ্রামার বুকের মধ্যে তুমি সব ধরনের সমস্যা পেয়ে যাবে। যেমন ভাবে ফাউন্ডেশন ব্যাচ থেকে, মানে ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামারকে আলোচনা করা হয়েছে,
তেমন ভাবে ভোকাবুলারি, ইডিয়ম ফ্রেজ প্রচুর পরিমাণে মানে মক কোশ্চেনের সাথে ব্যাখ্যার সাথে সাজানো হয়েছে। সুতরাং আমাদের গ্রামার এবং ইংলিশ ডিসক্রিপশন মক টেস্ট কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, নাম্বার 4, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. তো আন্ডারলাইন সেগমেন্টে কি বলা হচ্ছে? they have disposed all the old books. দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশনের উপরে বেজ একটা কোশ্চেন। এখন ডিসপোজের সাথে কোন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে না। তো ডিসপোজের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হচ্ছে অফ। দেখো অপশন 3, ডিসপোজড অফ, ডিসপোজড অফ। তাহলে এই সেন্টেন্সটার মিনিং কি দাঁড়াচ্ছে? দে হ্যাভ ডিসপোজড অফ অল দ্য ওল্ড বুকস, মানে তারা সকল পুরনো বইগুলো ফেলে দিয়েছে। ডিসপোজড অফ বলতে এখানে ফেলে দেওয়া বা সরিয়ে ফেলা, ঠিক আছে? যত পুরনো বই আছে সেগুলোকে সরিয়ে ফেলেছে। ওকে, নেক্সট ওয়ান, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে প্রশ্নের মধ্যে একটা দারুণ কিন্তু গ্রামাটিক্যাল সেন্স আছে। এই জায়গাটায় দেখো কি বলা হচ্ছে, এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। দেখো ওয়ানটা কি? ভাওয়েল। তো ভাওয়েল দ্বারা যদি একটা ওয়ার্ড শুরু হয় তো তার আগে কিন্তু অ্যান বসে, কিন্তু এখানে এ বসলো কেন? কারণটা কি? কারণ আমরা জানি যে ইউ বা ওয়া এরকম সাউন্ড সিস্টেম যদি হয় ভাওয়েল থাকার পরেও তাও এ বসে। সো এ ধরনের একটা প্রশ্ন কিন্তু বিসিএস এর পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে? তো আমরা সেইভাবে আলোকে সাজিয়েছি যেন প্রশ্নগুলো পড়ার মাধ্যমেও তুমি গ্রামাটিক্যাল সেন্সটাকে অনেক সুন্দরভাবে মানে অর্থাৎ তুমি একটা পরিপূর্ণ প্রিপারেশন নিবে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, এ ডিটেলড ডেসক্রিপশন, একটা বিস্তারিত বর্ণনা অফ এ সিরিজ অফ রিয়েল অর ফিকশনাল ইভেন্টস, কোন বাস্তব অথবা কাল্পনিক ঘটনাসমূহের একটা সিরিজের টেকিং প্লেস, সংগঠিত হওয়া, ওভার এ লং পিরিয়ড অফ টাইম, একটা দীর্ঘ সময় ধরে একটা বাস্তব বা কাল্পনিক কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, সেই বিষয়টাকে এক কথায় প্রকাশে আমরা কি বলতে পারি? তো আমরা দেখি অপশনে, অপশন নাম্বার 1-এ কি বলা হচ্ছে? অপশন নাম্বার 1-এ বলা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি মানে কি? কেস স্টাডি বলতে কোনো কিছুকে খতিয়ে দেখা, কোনো কেসকে খতিয়ে দেখা, তাই না? এরপরে কি বলা হচ্ছে? সাগা। সাগা শব্দের সমর্থক শব্দ হচ্ছে শর্ট স্টোরি অথবা এপিক, শর্ট স্টোরি বা এপিক। তাহলে জার্নাল শব্দের অর্থ কি? জার্নাল বলতে বোঝানো হয় হচ্ছে পত্রিকায় লেখালেখিকে বোঝানো হয়। উইটনেস মানে সাক্ষী। সো দ্য অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। কেন অপশন নাম্বার 2 কারেক্ট আনসার? কারণ স্যাগা হচ্ছে একটা হিরোইক অ্যাচিভমেন্টের উপরে রচনা করা গল্প, শর্ট স্টোরি বা নোভেল। ওকে, স্যাগা। দেখো তাহলে স্যাগার তুমি এত চমৎকার একটা মিনিং জানলে, তোমরা যারা লিটারেচার স্টুডেন্ট তারা যদি এই সাগা শব্দটা তুমি তোমার প্রশ্ন লেখার সময় ব্যবহার করো তাহলে তোমার মার্কস কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে অ্যানালাইসিসটা কেমন হচ্ছে, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, মজা লাগছে কিনা, ঠিক আছে? নেক্সট ওয়ান, দ্য সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ ওয়ান মিসস্পেলড ওয়ার্ড, spot the incorrectly spelled word and select its correct spelling. মানে এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল বানান দেওয়া আছে, সেটাকে তোমার খুঁজে বের করতে হবে কারেক্ট স্পেলিংটা। এখানে ব্যাখ্যার তেমন কিছু নাই। তো বলা হচ্ছে লাস্ট বেঞ্চ স্টুডেন্টস আর মিস্টেরিয়াস বাই নেচার। লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা মিস্টেরিয়াস বাই নেচার। তো এখানে অপশনে দেওয়া আছে মিস্টেরিয়াস, এই শব্দটাকে কিন্তু ভুল দেওয়া আছে। আসলে মিস্টেরিয়াস না, কথাটা কি ছিল? মিস্টেরিয়াস। তো দেখো MISTERIOS, অপশন নাম্বার 1 নট কারেক্ট, অপশন নাম্বার 2 নট কারেক্ট, MY দিয়ে শুরু হয়েছে কিন্তু এখানে টিরিয়াস আছে অপশন নাম্বার 3 তে, এটাও ইনকারেক্ট। সো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, মিস্টেরিয়াস। এটা একবারে খুবই সাধারণ প্রশ্ন, এটা সবাই পারবে। ওকে, নেক্সট ওয়ান। এইটা খুব মজাদার একটা প্রশ্ন, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো রিজনেবল, রিজনেবল মানে কি?
যুক্তিসঙ্গত। তো এটা কি রাইট আছে। ব্লেজড, ব্লেজড মানে কি সুখী অথবা অত্যন্ত আশীর্বাদে পরিপূর্ণ। লাভএবল, লাভএবল মানে কি হাস্যকর। এরপর হচ্ছে কি প্রোফেন। আসলে প্রোফেনের সঠিক যেটা বানান স্পেলিং হচ্ছে সেটা হচ্ছে PROFANE, প্রোফেন। এই প্রোফেন শব্দের অর্থ কি অপবিত্র। এই প্রোফেন শব্দের অর্থ হলো অপবিত্র। আর আরো একটা প্রোফেন আছে, সেই প্রোপেনটা কেমন, PROPANE, প্রোপেন। এটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ব্যবহৃত একটা বিশেষ ওয়ার্ড প্রোপেন, অথবা ধাতু বোঝাতে বোঝানো হয়। ঠিক আছে, সো মূলত প্রোফেন দ্বারা এই ওয়ার্ডটাকে রিফ্লেক্ট করা হচ্ছিল প্রোফেন। প্রোফেন মানে কি অপবিত্র। ঠিক আছে, প্রোফেন মানে অপবিত্র। সো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Select the most appropriate option that can be substitute the bracketed segment in the given sentence. এই সেন্টেন্সের যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে তুমি সাবস্টিটিউট করবে, অর্থাৎ তুমি এটাকে পরিবর্তন করবে। দ্য রিভার ফ্লোয়িং আন্ডার দ্য ব্রিজ, মানে মূলত কথাটা হচ্ছে এটা যে নদীর নিচ দিয়ে, সরি, ব্রিজ বা সেতুর নিচ দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়েছে বা প্রবাহিত হয়। তাহলে ওয়াজ ফ্লো, এটা হচ্ছে গ্রামাটিক্যালি মিস্টেক আছে। কারণ আমরা কি জানি গ্রামাটিক্যাল সেন্সটা হচ্ছে যে বি ভার্ব মানে ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার এর পরে যদি ভার্ব বসে তাহলে সেটা কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব প্লাস, ভার্ব প্লাস কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। ওকে, ইজ ফ্লো একই একই কথা, তাহলে ইজও হচ্ছে বি ভার্ব, তাহলে এর সাথে আইএনজি হবে নাই, তাহলে ফ্লোজ মানে প্রবাহিত হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফ্লোজ। কেন ফ্লোজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী রিভার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে তখন ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এত বড় সেন্টেন্স তুমি পরীক্ষার মধ্যে পড়বে না, ঠিক আছে। এই জিনিসগুলোকে বোঝানোর জন্যই কিন্তু এইভাবে আমরা মক টেস্টটাকে অ্যারেঞ্জ করেছি। প্রচলিত ধারার যে মক টেস্ট সেটা না, অ্যাডভান্স লেভেলের মক টেস্ট, অ্যাডভান্স লেভেলের মক টেস্ট কিন্তু আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। দেখো ইন্টারলিঙ্কড, ইন্টারলিঙ্কড শব্দের সিনোনিম বের করতে হবে। ইন্টারলিঙ্ক শব্দের অর্থ কি পারস্পরিকভাবে সম্পৃক্ত। ভেরি ইন্টারেস্টিং, পারস্পরিকভাবে সম্পৃক্ত। তো দেখো এখানে অপশন নাম্বার 1 এ কি দেওয়া আছে, সেভিয়ার। সেভিয়ার শব্দের অর্থ কি কঠোর বা কঠিন। অপশন নাম্বার 2 তে দেওয়া আছে কি ফ্রি। ফ্রি শব্দের অর্থ কি মুক্ত। ইন্টারলেসড, আশা করছি ইন্টারলেসড শব্দটা তোমাদের পরিচিত না, তো এটা নিয়ে একটা সমস্যা। এরপরে কি কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি চলমান, কিন্তু ইন্টারলিঙ্ক তো তুমি জানো ইন্টারলিঙ্কড মানে কি পারস্পরিক সম্পৃক্ত। তাহলে সেভিয়ার মানে কঠোর, ফ্রি মানে মুক্ত, কন্টিনিউয়াস মানে চলমান। অর্থাৎ এই প্রশ্নটার আনসার কিন্তু তুমি এলিমিনেশন প্রসেসে করতে পারছো, তিনটাকে বাদ দিলেই ইন্টারলেসটা উত্তর হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো শুধুমাত্র অপশনের মিনিং বা সঠিক অপশন জানলেই তুমি আনসার করতে পারবে না, তুমি কিন্তু এলিমিনেশন প্রক্রিয়ার মাধ্যমেও অ্যান্সার করতে সক্ষম হবে। তাহলে এখানে ইন্টারলেসড, আর ইন্টারলেসড বলতে কি বোঝানো হচ্ছে যে পারস্পরিক সম্পৃক্ত বা পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত। সো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে দেখো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এ পারসন হু কম্পাইলস এ ডিকশনারি, একজন ব্যক্তি যে ডিকশনারি বা অভিধান রচনা করে তাকে কি বলা হয়। তো অপশন নাম্বার 1 এ বলা হচ্ছে বিবলিওফাইল। বিবলিওফিল মানে হলো যে বুক ওয়ার্ম, যারা অনেক বেশি পড়াশোনা করে সেটা হচ্ছে বিবলিওফিল। এরপরে কি প্লেগিওরিস্ট। প্লেগিওরিস্ট মানে কি যে অন্যের লেখা চুরি করে নিজের লেখা হিসাবে চালিয়ে দেয়, তাকে বলা হচ্ছে প্লেগিওরিস্ট। এরপরে কি লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যে অভিধান রচনা করে, ডিকশনারি রচনা করে। ঠিক আছে, সো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, লেক্সিকোগ্রাফার। তাহলে লেক্সিকোগ্রাফারটা হচ্ছে রাইট আনসার। ওকে, তো এইখানে যেটা মূল ব্যাপার লাস্ট নাম্বার মানে 4 নাম্বারে যেটা চলে আসছে সেটা কি আইকনোক্লাস্ট।
তো আইকনোক্লাস্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে একজন ব্যক্তি, যে ব্যক্তিটা মূলত ক্রিটিক, সমালোচক, সেই সমালোচককে বলা হয় হচ্ছে আইকনোক্লাস্ট। তাহলে দেখো এখানে কত চমৎকার ভাবে তুমি চারটা অপশন জানলে। বিবলিওফাইল, বিবলিওফাইল বলতে বুক ওয়ার্ম, যে অনেক বেশি পড়াশোনা করে তাকে বিবলিওফাইল বলা হয়। প্লেগিওরিস্ট আর প্লেজিওরিস্ট, দুই ধরনের প্রনাউন্সিয়েশন, মূলত সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে প্লেজিওরিস্ট। ওকে, এটার মিনিংটা কি, যে যে অন্যের লেখা চুরি করে নিজের বলে চালিয়ে দেয়। আর লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার হচ্ছে যে অভিধান রচনা করে। আর আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট হচ্ছে কি, যে ক্রিটিক বা সমালোচক, কোনো বিষয়কে মানে সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখে, তাকে আইকনোক্লাস্ট বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো কোনো রকমের কোনো পরিশ্রম ছাড়া তুমি কত সুন্দরভাবে ভিজুয়াল অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ। আর ভিজুয়াল অ্যানালাইসিস সব সময়ের জন্য গুরুত্ব বহন করে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। সফিস্টিকেটেড এর দুই ধরনের অর্থ আছে। দুই ধরনের অর্থ কেমন? সফিস্টিকেটেড একটা মিনিং হচ্ছে ডিফিকাল্ট, মানে কঠিন বা জটিল। আর সফিস্টিকেটেড আরেকটা মিনিং যেটা, সেটা হচ্ছে মডার্ন। দুইটা মিনিং আছে সফিস্টিকেটেড, দুইটা মিনিং, একটা হচ্ছে ডিফিকাল্ট আর আরেকটা কি, মডার্ন। ওকে, মডার্ন হচ্ছে আরেকটা মিনিং। তাহলে দেখো আমরা এখানে দেখবো মূলত যে সেন্টেন্সে কি বলা হচ্ছে, বা সেন্টেন্স অপশনের আলোকে আমরা কোনটা খুঁজে বের করতে পারি। কারণ এখানে বলা হয়েছে অ্যান্টোনিম, বলা হয়েছে কি, বলা হয়েছে অ্যান্টোনিম বের করতে হবে। তাহলে দেখো, দ্য ট্রাইব হ্যাড নো অ্যাক্সেস টু মডার্ন টেকনোলজি or resources and had to rely on primitive tools and techniques for survival. তার মানে এখানে আমরা বুঝতেই পাচ্ছি প্রিমিটিভ শব্দটা যুক্ত করার মাধ্যমে বলে দিচ্ছে এটা হচ্ছে আদিম। প্রিমিটিভ মানে কি, আদিম। আদিম যন্ত্রপাতির উপরে সার্ভাইভাল করতে হয়, তাদেরকে টিকে থাকতে হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। কাদের নেই? যারা উপজাতি, যেমন বাংলাদেশের চাকমারা, সাঁওতালরা, এদের কাছে এ ধরনের ফ্যাসিলিটি গুলো কম। তাহলে দেখো অ্যান্টোনিম বের করতে হবে। টেকনিক্স মানে কি, কৌশল বা কৌশল সমূহ। তাহলে সফিস্টিকেটেড মিনিং কি, ডিফিকাল্ট অর মডার্ন। তো আমরা এখানে বুঝতেই পারছি সফিস্টিকেটেড ডিফিকাল্ট অর্থে না, মডার্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, টেকনোলজি তো হবেই না, এটা হওয়ার কোনো চান্স নেই। প্রিমিটিভ, প্রিমিটিভ মানে কি, আদিম। আর মডার্ন দেখো 3 নাম্বার, মডার্নটা কি দেওয়া আছে, মডার্ন হচ্ছে সিনোনিম দেওয়া আছে। সো প্রিমিটিভ অ্যান্টোনিম, রাইট আনসার ইজ প্রিমিটিভ, মানে আদিম। অর্থাৎ সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড এর অ্যান্টোনিমটা হচ্ছে প্রিমিটিভ। দেখো এইভাবে অ্যানালাইসিস করে তুমি যখন পড়বে, বা যখন রিভিশন তুমি এ ধরনের অ্যানালাইসিস পাবে, তখন তুমি রিভিশন করতে গেলে একেবারে চমৎকার ভাবে তোমার ব্রেনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। সেগমেন্ট মানে কি, অংশ। ঠিক আছে, সেগমেন্ট মানে অংশ। দ্য ম্যানেজমেন্ট ইজ নট বিওয়ার অফ দিস ফ্যাক্ট। দেখো প্রথম নম্বর বিষয় বলি, এখানে প্রথম মিস্টেকটা দেখো, বি ওয়ার, এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, বি ওয়ারটা কি, ভার্ব। তাহলে আমরা গ্রামাটিক্যালের নিয়ম অনুযায়ী কি জানি, ইজ হচ্ছে একটা হচ্ছে বি ভার্ব। তাহলে ইজ যদি বি ভার্ব হয়, তাহলে বি ভার্বের পরে কি হবে, যে হয় আইএনজি হবে অথবা ভি3। সেন্টেন্সটা যদি টেন্সের উপরে থাকে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় থাকে, তাহলে হচ্ছে আইএনজি। আর প্যাসিভে যদি থাকে, তাহলে হচ্ছে ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো এখানে ম্যানেজমেন্ট হচ্ছে সাবজেক্ট, তো এটা অ্যাক্টিভের উপরেই আছে, তো আইএনজি নাই। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, অথবা ভার্বে আইএনজি হবে, কিন্তু এখানে অফ দেওয়া আছে। তো দেখি আমরা অপশনগুলো দেখি। বিওয়ার টু, এটা কারেক্ট না, কারণ এটাও ভুল, কারণ এখানে আইএনজি যুক্ত হচ্ছে না। অ্যাওয়েকেনিং টু, অ্যাওয়েকেনিং টু মানে হচ্ছে জাগ্রত করা। ম্যানেজমেন্ট এই বিষয়ে জাগ্রত নয়, মানে জাগ্রত এটার আলাদা মানে হতে পারে। ঠিক আছে, টু দিস ফ্যাক্ট, অ্যাওয়েকেন টু, এটা হতে পারে। তো দেখি এর চাইতে ভালো অপশন আছে কিনা। ওয়াচফুল উইথ, ওয়াচফুল শব্দের অর্থ সজাগ, কিন্তু ওয়াচফুলের সাথে উইথ প্রিপোজিশন ব্যবহার হয় না। ঠিক আছে, তো 4 নম্বর অপশন হচ্ছে অ্যাওয়ার অফ। ভেরি গুড অপশন। দেখো এখানে আমরা পেয়ে গেলাম 4 নম্বর, অ্যাওয়ার অফ। তাহলে অ্যাওয়ার অফ মানে কি, সচেতন। এবং অ্যাওয়ার এর সাথে সবসময় অফ ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে অ্যাওয়ার অফ মানে হলো সচেতন। তাহলে আমরা কি পেলাম, দ্য ম্যানেজমেন্ট ইজ নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট। ম্যানেজমেন্ট এই বিষয়ে
সচেতন নয়। So option number 4 is the right answer. Okay, next one. Select the option that expresses the given sentence in passive voice. Passive voice এ করতে হবে বা passive voiceটা বের করতে হবে। She is laughing at me. She is laughing at me এর মিনিং হচ্ছে সে আমাকে বিদ্রূপ করছে। ওকে, তাহলে আমরা কি জানি যে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভের সাবজেক্ট হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। তাহলে এরপরে কি হবে, এরপর হচ্ছে বি ভার্ব যেটা থাকবে অ্যামিজার, তো এখানে ইজ দেওয়া আছে বি ভার্ব হিসাবে। এরপরে কি হবে, বি ভার্ব যখন হবে অর্থাৎ কন্টিনিউয়াসে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস এর এখানে কি হবে, বিং ব্যবহার করতে হবে। তারপরে কি হবে, তারপর হচ্ছে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে, ভার্ব থ্রি। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে অবজেক্ট ব্যবহার করতে হবে। এর আগে বাই প্রিপোজিশন হবে, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্ট হবে আর এখানে বাই হবে। ঠিক আছে, তাহলে দেখো আই হ্যাড বিন লাভড বাই হার, তাহলে এখানে অ্যামিজার দেওয়া আছে আর এখানে হ্যাড বিন লাভড দেওয়া আছে, তাহলে এই সেন্টেন্সটার সাথে এটা মিলছে না। সো দিস ইজ নট রাইট। কারণ কি, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে, আই এম বিং লাভড অ্যাট বাই হার। দেখো এটা একটা হতে পারে যে আমাকে বিদ্রুপ করা হচ্ছে তার দ্বারা। দ্বিতীয় নাম্বারটা দেখি, আই ওয়াজ বিং লাভড অ্যাট বাই হার, এটা হচ্ছে না কারণ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে আছে। আই হ্যাভ বিন লাভড বাই হার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সো এটা হওয়ার কোনো চান্স নেই। সো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, স্ট্রাকচারের ক্ষেত্রে যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কি হবে, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট, তারপরে বিভার্ব যেটা অ্যামিজার ওয়াজ ওয়ার থাকবে সেটা, তারপর হচ্ছে বিং, তারপর ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। তাহলে অপশন নাম্বার 2 তে কি দেওয়া আছে, দেখো অ্যাম দেওয়া আছে, তারপরে বিং দেওয়া আছে, লাভড দেওয়া আছে, বাই হার। সো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান। Select the most appropriate antonym of the underlined word. He was uncomfortable at the sport event. তাহলে আনকমফোর্টেবল মানে কি, আনকমফোর্টেবল মানে আরামদায়ক, মানে আরাম অনুভব না করা, আরাম অনুভব না করাটাকে আনকমফোর্টেবল বলা হয়। তাহলে আমরা দেখি ট্রাভেলসাম মানে সমস্যাপূর্ণ, মোটামুটি আনকমফোর্টেবলের সিনোনিম। অকওয়ার্ড, অকওয়ার্ড মানে হচ্ছে বিদঘুটে বা বিশ্রী, এটাও হচ্ছে না। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তো আনকমফোর্টেবলের কি চাইছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ইজফুল আরামদায়ক, ইজফুল মানে কি আরামদায়ক। সো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ওকে, next one. Select the opinion that expresses the given sentence in passive voice. তাহলে দেখো এখানে the audience loved her performance. দর্শকেরা তার পারফরমেন্সে মানে মানে তার পারফরমেন্স ভালোবাসতো। ঠিক আছে, তাহলে এটা দেখো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট মানে অ্যাক্টিভের অবজেক্টটা এসে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা কি বললাম ওয়্যার, এর যে কোনো একটা হবে। এরপর হচ্ছে ভার্ব থ্রি হবে। এরপরে কি হবে, যেটা হচ্ছে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে এসে অবজেক্ট হবে এবং তার সাথে বাই প্রিপোজিশন যুক্ত হবে। তাহলে আমরা এখানে দেখি লাভড আছে, তাহলে লাভড। এরপরে দেখি তাহলে প্রথমটা কি বলছে, দ্য অডিয়েন্স উইল লাভ হার পারফরমেন্স, এটা হবেই না কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে দেওয়া আছে। এরপরে কি নাম্বার 2 তে কি বলছে, হার পারফরমেন্স ওয়াজ লাভড বাই দ্য অডিয়েন্স, তাহলে এটা হতে পারে রাইট আনসার। ঠিক আছে, কারণ কি, এটাই রাইট আনসার কি জন্য, দেখো প্রথমে সাবজেক্ট হার পারফরমেন্স, ওয়াজ লাভড স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ ওয়ার প্লাস ভি3, এরপরে কি বাই দি অডিয়েন্স, অর্থাৎ অ্যাক্টিভের যে সাবজেক্ট দ্য অডিয়েন্স এটা এসে কি অবজেক্ট হয়েছে। সো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এভারভিসেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। তাহলে দেখো এই সেন্টেন্স থেকে এভারভিসেন্ট এর তোমার কি করতে হবে, অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। সোনালি ইজ বাবলি অ্যান্ড কেয়ারফুল, সোনালি ইজ বাবলি অ্যান্ড কেয়ারফ্রি ইন কম্পারিজন টু হার সিস্টার মিতালিস সাবডিউড নেচার। তো বাবলি শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত, চমৎকার। ঠিক আছে, বাবলি শব্দের অর্থ কি, প্রাণবন্ত বা চমৎকার। এরপরে কি বলা হচ্ছে, তোমার হচ্ছে কেয়ারফ্রি, মানে সোনালি হচ্ছে অনেক কেয়ারফ্রি মানে প্রাণবন্ত, ইন কম্পারিজন তুলনায়, টু হার সিস্টার মিতালিস সাবডিউড নেচার। সাবডিউড নেচার এটা
খুবই মানে হিউম্যানিটির ক্ষেত্রে কিন্তু চমৎকার ভাবে ব্যবহৃত হচ্ছে একটা শব্দ হচ্ছে সাবডিউট। ঠিক আছে, হিউম্যানিটির ক্ষেত্রে চমৎকার ভাবে মানে একবারে বশীভূত। সাবডিউট নেচার বলতে বশীভূত। জি জনাব, কেমন আছেন, সালাম আলাইকুম, জি স্যার, এরকম। ঠিক আছে, তো এটার আমাদের অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। কোনটার? সেটা হচ্ছে এভারভেসেন্ট। এভারভেসেন্ট এটার অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। তো এভারভেসেন্ট শব্দের অর্থই হচ্ছে এই যে বাবলি, যেটা এটা সিনোনিম, প্রাণবন্ত হওয়া। ঠিক আছে, বাবলি হচ্ছে সিনোনিম। ওকে, এভারভেসেন্ট। তাহলে কেয়ারফ্রি এটা তো হবে না, তার কারণ কেয়ারফ্রি মানে মুক্ত বা স্বাধীন, কম্প্যারিজন হচ্ছে না। বাবলি তো সিনোনিম দেওয়া আছে, তাহলে এখানে এভারভেসেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে সাবডিউড। সো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান, read the given sentence and select the most appropriate synonym of the word vigilant. Very important, অনেকবার আসা একটা শব্দ হচ্ছে vigilant. ওকে, from the following options, অপশনগুলো থেকে দেখো কত সুন্দর একটা সেন্টেন্স দিয়েছি তোমাদেরকে। দ্য বাগলার ওয়াজ ভেরি কশাস, সো সুতরাং হি অ্যাভয়েডেড দ্য সিকিউরিটি পারফেক্টলি অ্যাজ দে ডিডন্ট ফাইন্ড এনি প্রুফ। তো বাগলার শব্দের অর্থ কি? বাগলার শব্দের অর্থ হচ্ছে চোর, থিপ। বাগলারের সিনোনিম হচ্ছে থিপ। তো কোনো পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বাগলার, তুমি কিন্তু চমৎকার ভাবে অ্যান্সার করতে পারবে থিপ, চোর। ঠিক আছে, তাহলে দেখি আমরা ভিজিল্যান্ট অপশন কি দেওয়া আছে? সিকিউরিটি। সিকিউরিটি মানে কি? নিরাপত্তা। বাগলার মানে চোর। প্রুফ মানে হচ্ছে যেটা প্রমাণ। এবার হচ্ছে কশিয়াস মানে কি? সজাগ। সো এখান থেকে আমরা বুঝতেই পারছি ভিজিল্যান্ট হচ্ছে অপশন 4 কশিয়াস এর সিনোনিম। কশিয়াস মানে হচ্ছে সজাগ, চালাক থাকা, চোখ কান খোলা রাখা। কি এইভাবে যদি তোমাদেরকে লেকচার দেওয়া হয়, অ্যানালাইসিস করে দেওয়া হয়, তাহলে মক টেস্ট গুলো তোমরা দেওয়ার পরে যখন অ্যানালাইসিস গুলো দেখবে, তখন কি তুমি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কেমন পারফরমেন্স করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কি? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। সেটা কি? ফিল্দি। ফিল্দি এটার অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। ফিল্দি শব্দের অর্থ হচ্ছে নোংরা। ঠিক আছে, ফিল্দি শব্দের অর্থ কি? নোংরা। তো তুমি সেন্টেন্সটা অবশ্যই পড়বে যখন তুমি মক টেস্ট দিবে। পরীক্ষায় তো দরকার নেই পড়ার, যদি তুমি গাইডলাইন পেয়ে যাও। দেখো কি বলছে এখানে, হিজ হাউস ওয়াজ ফিল্ড উইথ পেপারস অ্যান্ড ইটেবলস স্ট্রিউন এভরিওয়্যার। দেখো এখানে এটা একটা চমৎকার কিন্তু ওয়ার্ড দেওয়া আছে, স্ট্রিউন। তো স্ট্রিউন দেওয়া আছে, তো স্ট্রিউন শব্দের মিনিংটাও কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এইভাবেই যখন তুমি খুঁটে খুঁটে অ্যানালাইসিস করবে, তখনই কিন্তু তোমার ইংলিশ অ্যাডভান্স লেভেলে পৌঁছবে। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে পৌঁছবে যখন তুমি এটা অ্যানালাইসিস করবে। ওকে, তাহলে স্ট্রিউন শব্দের অর্থ হচ্ছে আসলে স্ক্যাটার্ড, ছড়িয়ে থাকা। ঠিক আছে, ছড়িয়ে থাকা। তো কাগজপত্র, এটেবলস বলতে খাবার জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়েছিল। তাহলে দেখো ব্যারেন শব্দের অর্থ কি? ব্যারেন শব্দের অর্থ হচ্ছে বন্ধা। তাহলে ফিল্ডির সাথে মিলছে না, কারণ অ্যান্টোনিম বলা হয়েছে। এরপরে কি? ডিগনিফাইড। ডিগনিফাইড মানে হচ্ছে মর্যাদাবান, ফিল্দি মানে নোংরা, অ্যান্টোনিম হলো না। ক্লিন। ক্লিন মানে কি? পরিষ্কার, ফিল্ডির অ্যান্টোনিম হচ্ছে ক্লিন। সো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, আর ইন্টিগ্রাল শব্দের অর্থ কি? ইন্টিগ্রাল শব্দের অর্থ হলো অবিচ্ছেদ্য। ইন্টিগ্রাল শব্দের অর্থ কি? অবিচ্ছেদ্য, ইন্ট্রিগাল। ইন্ট্রিগাল বলতে অবিচ্ছেদ্য কোনো কিছুকে বোঝানো হয়। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 19, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এই ইডিয়মটার মিনিং বের করতে হবে। ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, এটা আমার ফেভারিট একটা ইডিয়ম। আমি আমার জীবনে যতগুলো ইডিয়ম পড়েছি, তার মধ্যে এটা হচ্ছে একটা ফেভারিট আমার ইডিয়ম। তাহলে দেখো কি বলছে, বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন ফ্রম হোয়ার এসকেপ ইজ ডিফিকাল্ট। মানে এমন একটা খারাপ অবস্থা যেখান থেকে তুমি বের হতে পারবে না, এটা হচ্ছে অপশন। এরপর হচ্ছে বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন ফ্রম হোয়ার এসকেপ ইজ ইজি, যেখান থেকে তুমি সহজে বের হতে পারবে। এরপরে বলছে বি ইন অ্যান ইজি সিচুয়েশন ফ্রম হোয়ার এসকেপ ইজ ডিফিকাল্ট। তাহলে এটা তো হবেই না, কারণ এইটার মিনিংগতভাবে সঠিক নাই, কারণ সহজ জায়গা থেকে বের হওয়া কঠিন, এটা মিনিং না। বি ইন এ রিলেশনশিপ হুইচ ওয়ান ওয়ান্টস টু এসকেপ, একটা সম্পর্ক যেখান থেকে একজন বের হয়ে আসতে চায়। সো এখান থেকে বুঝতেই পারছো, তুমি যদি ইডিওমের মিনিং না জানো, অর্থাৎ কমন না পড়ে,
তুমি কখনোই পরীক্ষাতে সেটার অ্যান্সার করতে পারবে না, আর করলেও অধিকাংশ ক্ষেত্রে ভুল হবে। অপশন ওয়ান ইজ দ্য রাইট আনসার। কারণ ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, এটা মিনিং হচ্ছে, ব্যাক এগেনস্ট দ্য ওয়াল এর মিনিং হলো কঠিন অবস্থায় পড়ে যাওয়া, যেখান থেকে মুক্তি পাওয়া কঠিন। ব্যাক এগেনস্ট দ্য ওয়াল বলতে কঠিন অবস্থায় পড়ে যাওয়া, যেখান থেকে মুক্তি পাওয়া কঠিন। ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, ওকে, মানে একটা লিমিটেড সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া, যেখান থেকে মুক্তি পাওয়াটা সুকঠিন একটা ব্যাপার। ওকে, এরপরে দেখো 20 নাম্বার, অর্থাৎ আমরা আজকে লাস্ট নাম্বারে চলে এসেছি অ্যানালাইসিসের। এটা খুবই ইন্টারেস্টিং, চমৎকার ভাবে গ্রামার বেসড। ওকে, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সটা তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখি আমরা। তো অপশন নাম্বার ওয়ানে কি বলা হচ্ছে, ইট ইজ এ ওল্ড ইউনিফর্ম বাট এ মেমোরেবল থিং ফর মি। প্রথম নাম্বারটা হবে না। কেন প্রথম নাম্বারটা হবে না? কারণ ওল্ড এর সাথে অ্যান প্রিপোজিশন, কারণ ওল্ড এর সাথে অ্যান আর্টিকেল ব্যবহার হয়, এখানে এ আর্টিকেল দেওয়া আছে। এরপরে কি, ইট ইজ ওল্ড ইউনিফর্ম বাট এ মেমোরেবল থিং ফর মি, এখানেও আর্টিকেলের ভুল ব্যবহার দেওয়া আছে, কারণ ওল্ড এর আগে অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। তাছাড়া এই ফ্রেজটাকে নির্দেশ করা সম্ভব না। ঠিক আছে, ওকে। এরপরে অপশন থ্রি, ইট ইজ দ্য ওল্ড ইউনিফর্ম বাট মেমোরেবল থিং ফর মি, দিস ওয়ান ক্যান বি কারেক্ট। কি জন্য? এখানে দেখো, ইট ইজ দ্য ওল্ড ইউনিফর্ম, আমরা কথা বলার সময় বলি না যে এটা হচ্ছে একটা পুরাতন ইউনিফর্ম, কিন্তু স্মরণীয় একটা জিনিস আমার জন্য। বাট এখানে প্রবলেমটা কি, এ মেমোরেবল থিং ফর মি, দেখো এখানে বার্ড এর পরে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। সো দিস ওয়ান ইজ রং আনসার। নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার। সো ইট ইজ অ্যান ওল্ড ইউনিফর্ম, এটা একটা পুরাতন ইউনিফর্ম, বাট এ মেমোরেবল থিং ফর মি, কিন্তু আমার জন্য একটা স্মরণীয় বিষয় বা জিনিস। তাহলে এখানে দেখো, আমরা এইভাবে তোমাদেরকে প্রত্যেক দিন, ঠিক আছে, প্রত্যেকটা দিন অ্যানালাইসিস করে করে দিব, এবং তুমি ইংলিশ ডিসক্রিপশন, তোমার যে বিচক্ষণতা, এটা তুমি নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। সুতরাং একেবারে দেরি না করে ইংলিশ ডিসক্রিপশন মক টেস্ট সিরিজ কালেক্ট করে নাও, এবং আজ এখন এই মুহূর্ত থেকে তুমি তোমার যোগ্যতাকে এমন ভাবে বানাও, কোয়ালিফিকেশনকে এমন একটা জায়গাতে নিয়ে যাও, যেন চাকরির পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় তুমি সবচাইতে বেশি মার্কস তুলতে পারো। তো ঠিক আছে, আমাদের এই মক টেস্ট সিরিজ বা গ্রামারের বই, এগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।